ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছেন? শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মধ্যে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাবৎ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ থেকে গ্রহণ করেন। উনি রাজি হয়েছেন, উনি গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কৌশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আজ চলেন কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখন যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বলছিলাম সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যেন আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছেড়ে, আমি বছর দিয়ে প্রশ্ন উঠে না।
প্রশ্নটি আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা আমি না করবো না। তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড, আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। মেক সেন্স। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN-এ, সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না? তুমি ভাবখানে এমন করছে যে আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বলবে চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলে ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয়নি। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলোই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? বলবো এটা, বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো, চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নেই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার বলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়েনি এরকম করছে। আচ্ছা, আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে, সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম, আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয়? টাকা তারা বলেছিল দিবে, এখন দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত 500 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে সহায়তা। কাজে ওইটা যে আমরা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে, তার যে কথা দিয়েছিল, কথা পরে এটা তো কথা দিয়েছিল, এটা পূরণ করছে না। এটা আইনগত কোনো যে আইনি বাধ্য হতে আপনি দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল। কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা। গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল? তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো
গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই, গ্রামীণ টেলিকম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি, যখন এটা আর দরকার নাই। এইটুকু পরিবর্তন হয়েছে, এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে, কোথাও পরিবর্তন হয় নাই। এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় 37% লভ্যাংশ পায়, যে এবং যদি পায় 34% লভ্যাংশ পায়, সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায়, যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার শ্রেণীটা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, ব্যক্তিগত মুনাফা করা, এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্স এর নিয়ম, যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস, যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করে, এটাই হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা, মুনাফা বিভিন্ন ভাবে কোন মুনাফা, ব্যক্তিগত মুনাফা নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করে, এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি, একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি, যে কারণে আমরা এটার মধ্যে শরীক হয়েছিলাম, যে আমরা পুরো গ্রামীণ ফোনকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি, যে টেলিনর বলছে যে না আমরা ব্যবসা করবো। কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয়, মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত। এবং তাই আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে, এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসলে মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।